আমি দীপাঞ্জনবাবু আপনার কাছ থেকে শুরু করব। খারাপভাবে নেবেন না, একটা কথা বলে শুরু করছি। বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমাদের দেশে এনএসজি বা কমান্ডো হিসেবে যারা কাজ করেছেন বা করেন তাদেরকে অনেক সময় রাজনৈতিক নেতা নেত্রীদের নিরাপত্তা দেওয়ার কাজেও নিয়োজিত হতে হয়। তাদের কাজের মধ্যে পড়ে যেমন আমার মুখ্যমন্ত্রী আমার দেশের সার্বভৌমত্বের প্রতীক, আমার প্রধানমন্ত্রী আমার দেশের সার্বভৌমত্বের প্রতীক। তিনি আমার যতই পছন্দ বা অপছন্দের হন না কেন, তিনি কারুর রাজনৈতিক পছন্দ বা অপছন্দের হন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা, সরকারি গাড়িটা, তাতে অশোক স্তম্ভ থাকে। তিনি আমার দেশের সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু আমার প্রশ্ন দীপাঞ্জন, এমন নেতা নেত্রীদের, মোহাম্মদ সেলিমের মতো, ফিরহাদ হাকিমের মতো নেতা নেত্রীদের এরপরে নিরাপত্তা দিতে কতটা মানসিকভাবে ঠিকঠাক বোধ করতে পারেন যারা দেশের জন্যই জীবনটা দেওয়ার জন্য বসে রয়েছেন, আর নিরাপত্তা দেবেন এমন একটা লোককে, এমন কিছু লোককে যারা দেশের সীমান্তে যুদ্ধ বাঁধলে বা যুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি হলে দেশের মানুষ বন্দে মাতরম বা ভারত মাতা কি জয় বললে সেটাকে উস্কানি মনে করে। মোহাম্মদ সেলিমের মতো লোক মনে করেন ভারত বাংলাদেশের এই যুদ্ধটা আসলে তৃণমূল বিজেপির খেলা হচ্ছে। এ তো মাথা নয়, এ মাথার দোষ নয়, আমার তো মনে হয় পরিষ্কার শয়তানির দোষ। দীপাঞ্জন বাবু, দেখো অনির্বাণ সিনহা, তুমি মোহাম্মদ সেলিম নিয়ে বললে, তো আমি মোহাম্মদ সেলিমকে দিয়েই শুরু করছি। আমাদের বামপন্থী বন্ধুরা খুব তারা ইতিহাস ভালোবাসে এবং ইতিহাসে একটা কথা বলতে থাকেন, স্পেন রেভলিউশন, স্পেনের বিপ্লব, গৃহযুদ্ধ 1936-39 সালে যেটা হয়েছিল, সেই স্পেনের গৃহযুদ্ধের সময় একটা সাংঘাতিক, ওদের একজন জেনারেল ছিলেন এমিলিও ভিদাল, উনি একটা সাংঘাতিক টার্মিনোলজি সারা পৃথিবীকে উপহার দেন, সেটা হচ্ছে ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী। এই পঞ্চম বাহিনী কারা? উইকিপিডিয়াতে দেখবে বলা হয় যারা দেশের ভেতর থেকে দেশের শত্রু হয়ে বিদেশি রাষ্ট্রের জন্য কাজ করে তাদের বলা হয় পঞ্চম বাহিনী বা ফিফথ কলাম। সব থেকে জঘন্য, কারণ এরা দেশের ভেতরে থেকে দেশের খেয়ে দেশের মাটিতে বসবাস করে দেশের নাগরিক হয়ে দেশের জন্য শত্রুর হয়ে কাজ করবে। তো এটা যদি মোহাম্মদ সেলিমের যে কথাগুলো, সেগুলো তো আমার মনে হয় উনি স্প্যানিশ রেভলিউশনের কথাগুলো পড়েননি বা জানেন না। তো উনি এখন দেশের শত্রুর মতোই কাজ করছেন। উনি বোধহয় একমাত্র সুস্থ বুদ্ধি সম্পন্ন, মস্তিষ্ক সম্পন্ন মানুষ যিনি বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশে যে চলছে এবং বাংলাদেশ যেরকম ভাবে প্ররোচনা দিচ্ছে সবকিছু ভারতে বসে ভারতীয় জনতা পার্টি করছে। দেখো, এটা আমরা বারবার বলেছি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে কি লড়বেন, কে জিতবেন, কে বিরোধী থাকবেন, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা আমার চর্চার বিষয় না। কিন্তু যখন এরকম ভাবে একটা বিদেশি রাষ্ট্র, বড় রাষ্ট্র বাইরে থেকে তারা উস্কানি দিচ্ছে এবং সারা ভারতবর্ষের বাচ্চারা জানে, পৃথিবীর মানুষ জানছে যে এটা কি উদ্দেশ্য করা হচ্ছে, ওখানে আনসারুল্লাহ বাংলা টিম কি করছে, আল কায়দা, আইসিস কি করছে, জামাত, হিফাজত কি করছে, সারা পৃথিবী জানে। শুধুমাত্র সেলিম সাহেব জানেন না, উনি স্প্যানিশ ইতিহাস পড়েননি, পঞ্চম বাহিনীর কথা জানেন না, দুর্ভাগ্যক্রমে উনি পঞ্চম বাহিনীর মতো কাজ করছেন। আর যেখানে তুমি এর কথা বলছো, ওই ববি হাকিম, দেখো আমি ওনাকে খুব একটা গুরুত্ব দেই না, কারণ খারিজি মাদ্রাসায় যদি কেউ পড়াশোনা করে থাকে তাহলে সেই সমস্ত কথা বলবে। ভারত মাতা কি জয়, আমি আনন্দমঠ ছেড়ে দিলাম, ভারত মাতা কি জয় 1947 থেকে, যবে থেকে সৃষ্টি হয়েছে, ভারতবর্ষের একটা অত্যন্ত গর্বিত আর্মির রেজিমেন্ট জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, তাদের ওয়ার ক্রাই হচ্ছে ভারত মাতা কি জয়। এবং জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি 3 জন পরমবীর চক্র রয়েছে এবং 3 জনই পস্তুমাস মরণোত্তর, 18 জন রয়েছে তাদের কীর্তি চক্র, অশোক চক্র। এরা যে স্লোগানটা দিচ্ছেন ভারত মাতা কি জয়, এখন ফিরহাদ হাকিম যদি সেটাকে বলে উস্কানিমূলক, ভাই আমি তাহলে তো ওই খারিজি মাদ্রাসার সিলেবাস নিয়ে সন্দেহ রইল, এবং খারিজি মাদ্রাসায় উনি কি পড়াশোনা করেছেন বোঝা যাচ্ছে, এগুলো তো চোখের সামনে দেখা যাচ্ছে। তো লড়াইটা আমাদের বাইরের শত্রুর সঙ্গে নয়, আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম বা হিফাজতের সঙ্গে নয়, জয়শে মোহাম্মদের সঙ্গে শুধু নয়, লড়াইটা দ্য এনিমি উইদিন দ্য স্টেট,
ভারতবর্ষের মাটিতে থেকে গণতান্ত্রিক জায়গা থেকে জানাবে। দীপাঞ্জন বাবু, সেক্ষেত্রে যাবতীয় নির্বাচনী সংস্কারের কাজ আমার মনে হয় আপাতত মুলতবি থাক, এক দেশ এক ভোটে মুলতবি থাক। যারা অন্তত দেশটাকে এক মনে করে, সৈকত হাসছেন পাশে বসে বসে, এগুলো কিন্তু শুনলে আজকাল হাসি পায়। এগুলোর মধ্যে ওরা সব হিন্দু মুসলমানের প্লট দেখতে পায়। তো যাই হোক, আসবো সৈকতবাবুর কাছেও আসবো। গণতান্ত্রিক দেশ, ওরাও বলবেন, ওরাও নিশ্চিতভাবে দেশকে গালাগাল করে ভোট চাইবেন, যেমন চেয়ে আসছেন গত এত বছর ধরে। কিন্তু আমার দীপাঞ্জনবাবু আপনার কাছে একটা প্রশ্ন আছে। সমস্ত নির্বাচনী সংস্কার মুলতবি রেখে আপাতত একটা সংস্কার করা যায়, দেশের নামে গালাগালি করলে ভোটে লড়া যাবে না, নিয়ম করা যায়? না তো সেটা কি বলবে এখন, তুমি তো সিস্টেমটাই তো এরকম। অপরাধী লোকজন দুর্নীতি থেকে খুন, ধর্ষণ, জমি দালালি সবকিছু নিয়ে বসে আছে, সংবিধানের শপথ নেওয়ার লোকজন। তো কি বলবে তুমি? মোহাম্মদ সেলিমকে ছেড়ে দাও, উনি তো আর এখন সংবিধানের শপথ টপথ নিতে দিচ্ছে পারছেন না। বাংলার মানুষ ওনাদের সেই সুযোগটা থেকে বঞ্চিত করে রেখেছে। কিন্তু ফিরহাদ হাকিম তো সংবিধান ছুঁয়ে সংবিধানের শপথ নিয়ে বাংলার মন্ত্রী হয়েছে। তো সংবিধানই যদি না মানবেন, ভারতের আর্মির রেজিমেন্ট জ্যাক লাইট ইনফ্যান্ট্রিকে বলা হচ্ছে যে তারাও তো তাহলে উস্কানিমূলক, তারা তাদের ওয়ার ক্রাইম হচ্ছে এই ভারত মাতা কি জয়। তো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পশ্চিমবঙ্গে ব্যান করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া। আমি নির্মলাবাবুর কাছে জিজ্ঞাসা করব, সিদ্ধান্ত নিতে হবে। নির্মলাবাবুর কাছে জিজ্ঞাসা করবো, নির্মলাবাবু অন্তত এই নিয়মটা দ্রুত বানানো উচিত, দ্রুত করা উচিত এই সংস্কারটা, এই নির্বাচনী সংস্কারটা। যা খুশি বল, দেশের নামে গালাগাল করলে ভোটে লড়তে পারবে না। সে নির্বাচনের আগে করো, পরে করো, মাঝে করো, যখন করো। শুধু ফ্রিডম অফ এক্সপ্রেশনে বলা আছে, আর্টিকেল 19, 21 এগুলো তো সব এনশিওর করা আছে, সেগুলো রেস্ট্রিকশনসও দেওয়া আছে। কোথায় হচ্ছে বলুন? কিন্তু দেশের কথা তো সেভাবে কিছু বলা নেই। কিন্তু অ্যাপারেন্টলি আমার যেটা মনে হচ্ছে, দেখুন আমার এটা চলতে থাকবে। ভারত বাংলাদেশ সীমান্তে মালদাতে দাঁড়িয়ে মানুষ বন্দে মাতরম আর ভারত মাতা কি জয় বলবেন, আর মোহাম্মদ সেলিমের মনে হবে এটা হিন্দু মুসলমান হচ্ছে, তৃণমূল বিজেপি হচ্ছে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যে স্টেটমেন্টগুলো করা হচ্ছে, সেলিম করুন কিংবা ফিরহাদ হাকিমি করুন, সেই স্টেটমেন্টগুলো ইরেসপন্সিবল স্টেটমেন্ট। কিন্তু ভোটের বাক্সে সেগুলো তো মানে রিফ্লেক্টেড হয় না। কেন হয় না? পশ্চিমবঙ্গের মানুষ কি এতটাই দায়িত্বজ্ঞানহীন যে এগুলো দায়িত্ববোধের পরিচয় নয় বলে এগুলোকে বিশ্বাস করে না? আপনি আমাকে বলুন, যখনই কিছু হচ্ছে ওরা সব কিছুটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে একটা 5 বছরের ইলেকশনের মধ্যে। 5 বছর, মাত্র 5 বছর। আর আপনি যে স্প্যানটা ধরছেন, দীপাঞ্জন বাবুরা যেটা বলছেন, এইটা হচ্ছে একটা বিশাল স্প্যানে করা। আজকে ধরুন বন্দে মাতরম ইনভোক করা হয়েছিল দুর্গাকে সামনে রেখে, ঠিক আছে? ফিরহাদ হাকিম নিজে দুর্গাপূজা করেন। তা ফিরহাদ হাকিম যখন এই কথাগুলো বলছেন যে বন্দে মাতরম কিংবা ভারত মাতা কি জয়, এই কথাগুলো উস্কানিমূলক, এগুলো একেবারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কিন্তু সেই মন্তব্যগুলো যে দায়িত্বজ্ঞানহীন, এটা তাকে দুভাবে বোঝানো যেতে পারে, কিংবা মোহাম্মদ সেলিমকে দুভাবে বোঝানো যেতে পারে। কিভাবে? আপনি একটা আইনের কথা বলছেন, না করবেন না, আর একটা মানুষ ঘুরে দাঁড়াবে, মানুষ ঘুরে দাঁড়িয়ে বলবে যে আপনি দায়িত্বজ্ঞানহীন স্টেটমেন্ট করছেন। সেই জায়গাটা কোথায়? আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছেন কি? বুঝতে পেরেছি। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে নির্মলাবাবু, এরা বোধহয় এই মন্তব্যগুলো করতে করতে এবং তারপরেও নির্বাচিত হতে হতে এটা ধরে নিয়েছে এই মন্তব্যগুলো করাটাই বোধহয় ভোট পাওয়ার একটা বড় উপায়। ভোট পাওয়ার, এটা করলে ভোট পাওয়া যায় এরকম ভাবছেন না? ভোট পাওয়ার উপায় নয়। ওরা যে মন্তব্যগুলো করছেন, আপনি দেখুন এই মন্তব্যগুলো ওরা যে বোঝেন না তা নয়, আমি ওদেরকে সেভাবে দেখছি না। ওরা মন্তব্যগুলো করছেন একটাই জিনিসে, যে জাতীয়তাবোধ, এই যে ঠিকাদারিটা, এটা একটা কমন শত্রু আছে। সেই কমন শত্রুটা কে? তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আরএসএস এবং বিজেপির এই কম্বিনেশন, যেটা ওরা একটা ইমাজিনারি কম্বিনেশন বলে আমি অন্তত জানি। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাকে ওরা অ্যাটাক করবে বেশ, এবং অ্যাটাক করতে গিয়ে সেখানে জাতীয়তাবোধের ঠিকাদারি যে ওদের হাতে নেই, এটা ওনারাও তার অংশ, সেটা প্রমাণ করতে গিয়ে ওরা জাতীয়তা বিরোধী কথা বলছে। বেশ, এটা দায়িত্বজ্ঞানহীন নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।